আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রসায়ন প্রশ্নোত্তর পর্বে সকলকে স্বাগতম। তোমরা কিন্তু জানো এই পর্বে আমরা চেষ্টা করি তোমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করো রসায়ন থেকে এই প্রশ্নগুলোর উত্তর সহজভাবে দেওয়ার জন্য। ঠিক আছে, তো তোমাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সহজভাবে বোঝানোর জন্য। তো চলো শুরু করি। তো আজকে আমি প্রথম প্রশ্নের উত্তর দেবো, এটা লিখেছেন হলো এমডি শাহ আলম। তিনি বলেছেন ভাইয়া মৌলকে কিভাবে উত্তেজিত করা হয় দেখালে উপকার হইতো। নর্মালি ভাই মনে রাখবা যে মৌলকে উত্তেজিত করা হয় তাপ দিয়ে। কেন উত্তেজিত করা হয়? বেজোর ইলেকট্রন সৃষ্টি করার উদ্দেশ্যে কিন্তু আমাদের এই মৌলকে উত্তেজিত করা হয়। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে কার্বন যদি 6 হয়ে থাকে 1s2 2s2 2p2, তো এই অবস্থাতে দেখবা আমি কিন্তু কার্বনের যোজনী যখন আলোচনা করছি সেক্ষেত্রে দেখাচ্ছি কেন এখানে অবস্থা হয় কিন্তু আর যোজনী 2, বাট তুমি একে যদি উত্তেজিত করো তাহলে তুমি দেখতে পারবা 1s2 2s, এই যে দুইটা আছে না 2s, এখান থেকে একটা ইলেকট্রন উত্তেজিত করার ফলে স্টার চিহ্ন দ্বারা উত্তেজিত বোঝায়, এই 2s থেকে একটা ইলেকট্রন 2p তে চলে যাবে, তখন 2p তে হয়ে যাবে কত 3, আর এই অবস্থাতে কিন্তু এর যোজনী হতো কত 4। সো এগুলো কেন এরকম 2 হচ্ছে 4 হচ্ছে এটা নিয়ে ক্লাস আপলোড দেওয়া আছে, তুমি কার্বনের যোজনী নির্ণয় যে ক্লাসটা আছে ওটা দেখে নিবা, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, অর্থাৎ তোমার প্রশ্ন উত্তর আশা করছি পেয়ে গেছো যে উত্তেজিত কেন মানে করার সময় কি করা হয়, মৌলকে তাপ দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ তাদের বেজোর ইলেকট্রন সৃষ্টি করার জন্য। সো আমি পরের প্রশ্নতে চলে যাচ্ছি। পরের প্রশ্ন করেছো আইবুল ইসলাম, তুমি বলেছো H2O পোলার গঠন প্লিজ প্লিজ প্লিজ, তাই না? পানি H2O, লক্ষ্য করো H2O, এখানে যে পোলার গঠনটা আছে সেটা ব্যাখ্যা করবে। কিভাবে ব্যাখ্যা করবে দেখো, এখানে দেখো অক্সিজেন আছে একটা আর হাইড্রোজেন আছে কিন্তু দুইটা। তোমাকে কিন্তু হাইড্রোজেন এইভাবেই দিতে হবে, পানির আগ কিন্তু উল্টা ভি আকৃতির। কেন? কারণ তুমি একটু বড় ক্লাস উঠলে বুঝতে পারবে, তোমার যখন সংকরায়ন পড়বে বুঝতে পারবা। তো দেখা যাচ্ছে কি যে এই যে এখানে একটা বন্ধন আছে, এখানে একটা বন্ধন আছে, তো তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের বেশি হওয়ার কারণে এই বন্ধনটা ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, এই পাশ থেকে টেনে নেয়, তখন এই পাশে হয় হালকা নেগেটিভ, এই পাশে হয় হালকা নেগেটিভ। আর হাইড্রোজেন থেকে যেহেতু নিয়ে যাচ্ছে এটা হবে হালকা পজিটিভ, এটা হয় হালকা পজিটিভ। তো এই হালকা নেগেটিভ নেগেটিভকে দুটাকে একসাথে লেখে সুন্দরভাবে, এটা মিশে দিচ্ছি, লেখা যায় কীভাবে 2 ডেল নেগেটিভ, এটা হলো ডেল পজিটিভ, এটা ডেল পজিটিভ, এটা হলো পানির পোলার গঠন। ঠিক আছে, আমি আশা করতেছি বোঝাইতে পারছি পানির পোলার গঠন কি এইরকম। চলো এবার তৃতীয় প্রশ্নতে চলে যাই। তৃতীয় প্রশ্ন করেছো আব্দুল শাহ সাজিদ, সাজিদ, যাই হোক সাজিদ প্রশ্ন করেছো। সাজিদ বলেছো যে ভাইয়া বেজোর ইলেকট্রন আর অযুগ্ম ইলেকট্রন দুটো কি এক? অবভিয়াসলি এক। বেজোর ইলেকট্রনও যা, তোমার হলো অযুগ্ম ইলেকট্রনও যাই। ঠিক আছে, বেজোর ইলেকট্রন বলতে বোঝানো হয় এই যে দেখো, সাপোজ তুমি যদি এখানে লক্ষ্য করো, এখানে কয়টা আছে বলো তো, এখানে 1 2s কয়টা আছে? একটা ইলেকট্রন আছে না, এই জন্য এখানে একটা দিলাম। আর এই পিতে 3টা ঘর হয়, px py অ্যান্ড pz। এখানে দেখো তো 3টা আছে না, হুন্ডের নিতুন, যে এখানে একটা গেল, এখানে একটা গেল, এখানে একটা গেল। এই যে একক একক অবস্থায় একা অবস্থায় যে ইলেকট্রন আছে না, এগুলো বলা হচ্ছে কিন্তু অযুগ্ম ইলেকট্রন। ঠিক আছে, বা তোমার কি বলা হয় যে বেজোর ইলেকট্রন। ঠিক আছে, এই জন্য কিন্তু এর যোজনী 4 হচ্ছে। বাট এটার ক্ষেত্রে তুমি লক্ষ্য করবে, দেখো এসে কিন্তু কয়টা ইলেকট্রন আছে? একটা, দুইটা। আর পিতে কয়টা আছে? পিতে কিন্তু দুইটা, এখানে একটা, এখানে একটা। বাট এই অবস্থায় দেখো বেজোর ইলেকট্রন কয়টা আছে? এখানে একটা, এখানে একটা। এই জন্য কিন্তু এই বেজোর ইলেকট্রনটা যোজনী নির্দেশ করে, অর্থাৎ যোজনী হয় কিন্তু 2। বুঝতে পারছি? আর এটা কি, এটাকে বলা হয় তোমার লন পেয়ার ইলেকট্রন। ঠিক আছে, আর এটাকে বলা হয় বন্ড পেয়ার ইলেকট্রন ইংলিশে। তো চলো পরের প্রশ্নতে চলে যাই। পরের প্রশ্ন করেছো জান্নাতুল ফেরদাউস, তুমি বলেছো কুইজ কবে হবে? তার মানে তুমি বোঝাতে চাইছো যে আমরা কিন্তু আমাদের প্ল্যাটফর্মে একটা কুইজ হোস্ট করে থাকি। সেটা হলো কি, দেখো কুইজ প্রত্যেক দিনই হয় এবং কুইজে অংশগ্রহণ করলে তোমরা কিন্তু পুরস্কারও পাবা। হ্যাঁ, সেটা আমরা কিভাবে করি, আমাদের যে ফেসবুক পেজটা আছে অ্যাক্টিভ ক্লাসরুমে অফিসিয়াল পেজ, ওই দিনে মানে প্রত্যেক দিন আমরা কি করি, একটা হলো তোমার কুইজ আপলোড দিই রসায়ন থেকে। ঠিক আছে, ওই কুইজের উত্তর তুমি দিনে যে কোনো সময় উত্তর দিলেই হলো, উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গেই তুমি আমাদের কুইজে পার্টিসিপেট হয়ে যাবে এবং মাস শেষে আমরা কিছু বিজয়ীদের পুরস্কার দিই। তো এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ লিঙ্কটা দেওয়া থাকবে, গ্রুপ লিঙ্কটা দেওয়া থাকবে, ভিজিট করে পুরোটা দেখে নিও। কেমন? চলো এবার আমরা পরের প্রশ্নতে চলে যাই। পরের প্রশ্ন করেছো লামিয়া জান্নাত তুবা, তুমি বলেছো যে ভাইয়া সোডিয়াম আর হাইড্রোজেন, তাই না? এইরকম একটা প্রশ্ন করেছো। দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ, তিনি বলতেছে এটা তো একটা আয়নিক বন্ধন, তাহলে কারণ এখানে তিনি বলতেছে যে এটা তো পজিটিভ, এটা তো নেগেটিভ। ভালো কথা, আয়নিক বন্ধন, কিন্তু
তোমার প্রশ্নটা হলো যে হাইড্রোজেন তো অনেক সময় পজিটিভও হয়। এখন দেখো, তুমি যদি আমাদের রাসায়নিক বিক্রিয়া ক্লাসটা করে থাকো তাহলে তুমি বুঝতে পারবা যে হাইড্রোজেনটা কিন্তু এর ভিতর ধাতব ধর্ম আছে, অধাতব ধর্ম আছে, এটাকে নিয়ে কিন্তু অনেক ধরনের মতবিরোধ আছে। সো তুমি কিন্তু চাইলে একে পজিটিভ বা চাইলে একে নেগেটিভ বলতে পারবা না। এক্স্যাক্টলি তখন তুমি একে বলতে পারবা যে দেখবা যে এ কার সাপেক্ষে যুক্ত আছে। দেখো মানে এই যে সোডিয়াম, হাইড্রোজেন তো পজিটিভও হয় নেগেটিভও হয়, এর ধর্ম কথা তুমি বাদ দাও। বাট দেখো এই সোডিয়াম কিন্তু অলওয়েজ একটা ধাতু, সে কিন্তু সবসময় পজিটিভ হবে। তারা যদি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় তাহলে অবভিয়াসলি কিন্তু একে নেগেটিভই হতে হবে। ঠিক আছে, তুমি চাইলেও এই সোডিয়ামও পজিটিভ আবার এই সোডিয়ামও পজিটিভ ধরে একে ধাতব বন্ধন বলতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ হাইড্রোজেন কখন পজিটিভ হবে আর কখন নেগেটিভ হবে এটা ডিপেন্ড করবে সে কার সাথে যুক্ত থাকতেছে তার উপর। আর এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবা তুমি যদি ভার্সিটিতে ওঠো, সেকেন্ড ইয়ারে তোমাদের একটা চ্যাপ্টার পড়ানো হবে কেমিস্ট্রি অফ দ্য রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। এই বইয়ে কিন্তু এই বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে। ঠিক আছে, সো এটা অনেক বড়, আশা করছি ধীরে ধীরে তোমরা জানতে পারবা। এবার আমরা পরের প্রশ্নতে চলে যাই। পরের প্রশ্ন করেছো সুপ্রিয় বাঁধন, তুমি বলেছো ভাইয়া লাইভ ক্লাস করান না কেন? দেখো লাইভ ক্লাস কেন করাই না, লাইভ ক্লাস আমরা করাবো, তোমাদের লাইভ ক্লাসের জন্য আমরা প্ল্যান চলতেছে। সো আশা করছি খুব শীঘ্রই আমরা লাইভ ক্লাসের শিডিউল তোমাদের জানিয়ে দেব ইনশাল্লাহ। এরপরে প্রশ্ন করেছো সামিয়া, তুমি বলেছো যে স্যার আগে আমার রসায়ন বিষয় অনেক কঠিন লাগতো, কিন্তু এখন আপনার ক্লাসগুলো দেখে আমার মনে হচ্ছে রসায়ন বিষয় খুবই সহজ বিষয়। আলহামদুলিল্লাহ। দেখো তোমরা এরকম অনেকেই অনেক প্রশ্ন করো বা অনেক প্রশংসা করে, শুনে আমার অনেক ভালো লাগে। আসলেই রসায়ন কঠিন সাবজেক্ট না, খুবই সহজ একটা সাবজেক্ট, পড়লেই হয়ে যাবে, খুব সহজ একটা সাবজেক্ট। তো এর পরের প্রশ্নতে চলে যাই। পরের প্রশ্ন করেছো বিনয়, তুমি বলেছো ভাইয়া আপনার কাছে একটা পরামর্শ চাই, প্লিজ রিপ্লাই দেবেন। আমি 2023-এর এসএসসি পরীক্ষা দেব, তবে রসায়নে কিছুই পারি না, এখন কোন অধ্যায় থেকে শুরু করলে আমার জন্য ভালো হবে? আচ্ছা দেখো, তোমরা এসএসসি 23 বা 24 যেখানেই হও না কেন, যখন তোমরা রসায়ন শুরু করবা ফার্স্ট অফ অল তোমরা কোনো অধ্যায় দিয়ে শুরু করবা না। আমি জাস্ট তোমাকে একটা জিনিস বলে দিচ্ছি। প্রথমত তুমি মৌলগুলো সম্পর্কে একটু স্বাভাবিক ধারণা নিবা, নেওয়ার পর তুমি কোয়ান্টাম সংখ্যা এবং যে ইলেকট্রন বিন্যাসটা আছে এবং রাসায়নিক বিক্রিয়ার যে বেসিক ধারণাটা আছে, এই তিনটা জিনিস আগে কভার করবা। কি বললাম, মৌল সম্পর্কে একটু হালকা পাতলা ধারণা নিবা, যে কোন সোডিয়ামকে কী দ্বারা প্রকাশ করা হচ্ছে, হাইড্রোজেনকে কী দ্বারা প্রকাশ করা হচ্ছে, এরকম একটা বেসিক ধারণা। এরপর তুমি কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস একদম সুন্দরভাবে পড়বা। এরপর রাসায়নিক বিক্রিয়ার যে বেসিক ধারণাটা এটা একটু কভার করবা, তাহলে কিন্তু অবশ্যই তুমি রসায়নে ভালো কিছু করবা। আর এটা নিয়ে কিন্তু আমাদের ক্লাস আপলোড দেওয়া আছে, তুমি আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি তোমার লিঙ্কগুলো পাঠিয়ে দেবো। চলো এরপর পরের প্রশ্নতে চলে যাই। পরের প্রশ্ন করেছো হুমায়রা তাসনিম, তুমি বলেছো যে ভাইয়া আমি চ্যাপ্টার 5 থেকে ভালোভাবে কোশ্চেনে অ্যান্সার করি, বাট তারপরও কোনো নাম্বার পাই না, কম নাম্বার পাই, তাই যাই হোক এটা বোঝাতে চাইছো। দেখো তাসনিম, তুমি কিভাবে প্রশ্নকে রিপ্রেজেন্ট করতেছো তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে বা মার্ক ডিপেন্ড করে। সো আমি তো জানতেছি না বা আমি তো বুঝতেছি না তুমি আসলে কিভাবে সৃজনশীল প্রশ্নগুলো লেখো। সো তুমি একটা কাজ করবা, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজ, গ্রুপ বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তুমি যে কোনো একটা সৃজনশীল লিখে আমাকে একটু পাঠাবা, আমি তোমার সৃজনশীল লেখাটা একটু চেক করবো যে তুমি আসলে একটা সৃজনশীলকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করো, তারপরে আমি তোমার উত্তরটা দিতে পারবো। ঠিক আছে, তুমি আমাকে একটা সৃজনশীল লেখা পাঠাবা, আমি ওর উপর ভিত্তি করে বলতে পারবো যে তুমি কেন নাম্বার পাচ্ছ না। ঠিক আছে, এই আগে যদি আমি কিছু বলে দিই তাহলে আসলে বলা মুশকিল। ঠিক আছে, সো এটাই ছিল আজকে আমাদের রসায়ন প্রশ্নোত্তর পর্ব। তোমাদের যদি কিচ্ছু জানার থাকে রসায়নের অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর শেয়ার করে সকলকে জানিয়ে দাও আজকের ক্লাসটা। ভালো থাকো, আসসালামু আলাইকুম।